স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো সংবাদে। চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক পুলিশ গ্রামবাসী সংঘর্ষে নিহত হয়েছেন 5 জন, আহত হয়েছেন অন্তত 30 জন। এই সংঘর্ষকে কেন্দ্র করে এলাকাবাসী সহ হাজার হাজার মানুষ ঘেরাও করে রেখেছে বিদ্যুৎ কেন্দ্র। চট্টগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা কয়লা বিদ্যুৎ প্রকল্পে স্থানীয় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় 30 শ্রমিক। শনিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আমাদের 10 দফা একটা দাবি ছিল, যে কোনো লোককে কাটিং দাও। আমরা বলতেছি না কাটিং দাও না, কাটিং দেওয়ার 1 মাস আগে তোমরা মেন চিঠি পাঠাবা, বলে এই লোকটারে কাটিং দেবো, তাহলে একটা লোক পেপার নিতে পারে। হঠাৎ করে কাটিং দিয়ে দিলে লোকটা হতভম্ব হয়ে যায়, যাওয়ার মতো পরিবেশ থাকে না, এবং কি কাটিং এর পরে তার পুরো সম্পূর্ণ স্যালারি দেওয়া হয় না। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বেতন ভাতা নিয়ে কয়েকদিন ধরে বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে শনিবার সকালে শত শত শ্রমিক বিক্ষোভ শুরু করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে খবর দেয় কর্তৃপক্ষ। তো ওদেরকে বলে সরকারে চালাবে, এই জন্য ওরা গুলি করছে। সরকার কি ওদেরকে গুলি চালানোর জন্য, শুধু জনগণ মারার জন্য পুলিশ দিছে? চিটাং মেডিকেলে আমরা টোটাল রিসিভ করেছি 14 জনকে। তার ভিতরে একজন আসলে আমাদের মনে হচ্ছে উনি বেঁচে নেই, আর বাকি যে 13 জন আছেন ওনাদের চিকিৎসা চলছে আমাদের সার্জারি ওয়ার্ডে। সংঘর্ষে শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে এলাকাবাসী সহ হাজার হাজার মানুষ পুরো বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে রেখেছে। কেন্দ্রের বিভিন্ন স্থানে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এদিকে গুলিবিদ্ধ লাশ বাঁশখালী হাসপাতালে রাখা হলেও হতাহতের সংখ্যা অনেক বেশি বলে দাবি করছেন শ্রমিকরা। তাদের অভিযোগ, সংঘর্ষে আহত শ্রমিকদের হাসপাতালে নিতে বাধা দেয় পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারে আহত শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মোমো, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মোমো, হাসপাতালের কি অবস্থা, আহত শ্রমিকদের ব্যাপারে কি বলছেন চিকিৎসকরা? ধন্যবাদ তাবাসসুম। আমি আছি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে কিন্তু দুপুর থেকে আহত শ্রমিকদের নিয়ে আসা হচ্ছে এবং এখন পর্যন্ত 19 জনকে আনা হয়েছে। 19 জনের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো 5 জনের এবং 3 জন পুলিশ সদস্যকেও নিয়ে আসা হয়েছিল। 3 জন পুলিশ সদস্য গুরুতর আহত ছিল এবং যেসব শ্রমিককে আনা হয়েছিল তাদেরকে আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ শ্রমিক কিন্তু গুলিবিদ্ধ ছিল এবং রক্তক্ষরণ হয়েছে, এমনটা জানিয়েছে চিকিৎসকরা। এখানে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়ার পরে তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়েছে এবং যেসব শ্রমিক গুলিবিদ্ধ তাদেরকে অপারেশনেরও ব্যবস্থা করা হয়েছে এবং অনেকে এদের মধ্যে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় আছেন, তাদেরকে গভীর পর্যবেক্ষণও রাখা হয়েছে। চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার, সঠিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য। কিন্তু যেহেতু বাঁশখালী চট্টগ্রামের একটি উপজেলা, ওখানে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু উন্নত চিকিৎসার জন্য এইসব শ্রমিকদের পাঠানো হয় যাদের আশঙ্কাজনক অবস্থা ছিল। এখন পর্যন্ত দুপুর সেই 1টা থেকে 3টা পর্যন্ত আহত শ্রমিকদেরকে নিয়ে আসা হয়। এখন আর কোনো শ্রমিককে এখনো আনা হচ্ছে না এবং তবুও চট্টগ্রাম মেডিকেল কলেজের পক্ষ থেকে কিন্তু চিকিৎসকদের টিম গঠন করা হয়েছে যারা বাঁশখালীর ঘটনায় আহত হয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য এবং যারা আহত আসছে তাদেরকে গ্রহণ করার জন্য তারা প্রস্তুত রয়েছে। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরেছি স্টুডিওতে। তাবাসসুম। মোমো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 20 জন। শনিবার দুপুরে উপজেলার আগানগর ইউনিয়নের কালাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ জানায়, কলাপাড়া আক্তার হোসেন এবং আক্কাস আলী এই দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আক্কাস আলী পক্ষের 2 জন মারা যায়। আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় পৃথক ঘটনায় আরও 4 জন নিহত হয়েছেন।
করোনা সংক্রমণ রোধে সারা দেশে চতুর্থ দিনের মতো চলছে কঠোর লকডাউন। তবে সরকার ঘোষিত এ লকডাউন নিশ্চিতে গেল কয়েক দিনের মতো আজও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাস্তার মোড়ে মোড়ে দেখা যায়। তারপরও কেউ প্রয়োজনে কেউ অপ্রয়োজনে কাউকে জীবিকার তাগিদে বের হতে দেখা গেছে। এদিকে হাট বাজারে মানুষের ভিড় বাড়লেও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকে। সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। লকডাউনের চতুর্থ দিনে চট্টগ্রামে রিকশা ছাড়া গণপরিবহন চলাচল করছে খুব কম। তবে পণ্যবাহী পরিবহন চলাচল স্বাভাবিক আছে। তবে মানুষকে বিভিন্ন অজুহাতে ঘরের বাইরে বের হতে দেখা গেছে। রাজশাহীতে চলছে প্রশাসনের কঠোর লকডাউন। এদিন সকাল থেকেই নগরীর সবগুলো প্রবেশদ্বার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। সড়কে চলাচল করা প্রতিটি যানবাহন থামিয়ে যাত্রীদের ঘরের বাইরে বের হবার কারণ জানতে চাইছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ময়মনসিংহের সকাল থেকেই নগরীর বিভিন্ন রোডে রিকশার পাশাপাশি ব্যক্তিগত অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। লকডাউন পরিস্থিতিতে রংপুরে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ঘরে খাবার আর বাহিরে কাজ না থাকায় হতাশায় পড়েছেন অনেকে। নওগাঁ রাস্তায় যানবাহন চলাচল বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বাজারগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের আজ চতুর্থ দিনে চাঁদপুরের আইনশৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে। লকডাউন অমান্য করে বের হওয়া 105টি সিএনজি ও অটোরিকশা আটক করেছে ট্রাফিক পুলিশ। দর্শক, লকডাউনের খবর জানাতে রংপুর, রাজশাহী, সিলেট থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাব রংপুরের সহকর্মী। আমরা শুরুতে যাচ্ছি রাজশাহীতে আছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, বাজারগুলোতে কতটুকু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, প্রশাসন কি ভূমিকা পালন করছে সেখানে? ধন্যবাদ তাবাসসুম। আজকে চতুর্থ দিনের মতো লকডাউন চলছে। আমরা যদি একটু ক্যামেরার চোখ দিয়ে দেখাই যে এখানে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি খুবই কম, এবং চতুর্থ দিন আজকে অনেক মানুষ কিন্তু সড়কে আসছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি, তারা যারা সব গাড়ি, অটো রিক্সা, ভ্যান বা মোটরসাইকেল, অন্যান্য যানবাহন নিয়ে যারা শহরের মধ্যে প্রবেশ করছেন তাদেরকে কিন্তু জেরার মুখে পড়তে হচ্ছে। তারপরেও গত 3 দিনের তুলনায় আজকে কিন্তু সড়কে যানবাহন অনেকটাই বেশি, এবং এখানে যেটি দেখা গেছে যে প্রত্যেকেই নানা অজুহাতেই বরং বলা যায় যে তারা এখানে সড়ক পার হওয়ার চেষ্টা করছেন। তারা বলছেন হাসপাতালে যাবেন, কেউ বাজারের ব্যাগ নিয়ে আসছেন। কিন্তু এখানে যে বাজারগুলি আছে, আমরা সাহেব বাজারের সোনাদিঘির মোড়ের এখানে আছি, কোনো বাজারের কিন্তু কোনো দোকানপাট খোলা নেই, যেগুলো ওষুধের দোকান ছাড়া এবং রেস্টুরেন্ট ছাড়া, যেগুলোতে পার্সেল বিক্রি করা হবে, সবজির দোকান, মুদিখানা, সবই কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এবং সড়কের যারা আসছেন তারা যেটি বলছেন, তারা প্রয়োজনে বেরোয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুধু এইখানে নয়, রাজশাহীর যে অন্যান্য মোড়গুলি আছে যেগুলো দিয়ে শহরে প্রবেশ করা যায়, এবং কি জেলা পর্যায়েও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তল্লাশি করেছেন। সর্বাত্মক লকডাউনটি যেন সফলভাবে করা যায় সে ব্যাপারে তারা নানা রকম পদক্ষেপ নিচ্ছেন। তারপরেও মানুষ এখানে এসেছেন, তারা বের হচ্ছেন রাস্তায়, এবং অন্যান্য দিনের তুলনায় এখানে অনেক বেশি মানুষ আছে কিন্তু দেখা গেছে। এবং আমরা আরেকটু যদি বলি যে এখানে একটু কথা বলার চেষ্টা করি, একজন পুলিশ সার্জন আছেন। আমরা দেখছি আপনারা তো গাড়ির তল্লাশি করছেন, কি কি জিজ্ঞাসা করছেন? দেখুন, এখানে এমার্জেন্সি সার্ভিস সেগুলোই শুধুমাত্র যেতে দিচ্ছি, আর যারা এর বাইরে বেরোচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত প্রক্রিয়া নিচ্ছি, এবং যে গাড়িগুলো আছে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া নিচ্ছি আমরা। ধন্যবাদ আপনাকে। এই পুলিশ সার্জন যেটি বলছিলেন যে যেসব অনুমোদিত গাড়ি ছাড়া যেগুলো আসে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে তাবাসসুমের কাছে। শাহেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, লকডাউনের ফলে কতটুকু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী শাহেদ। দেশ সংবাদের পর্যায়ে নিচ্ছে বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। দর্শক, লকডাউনের খবর জানতে এবার আমরা চলে যাব সিলেটে। যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। লকডাউনের চতুর্থ দিন আজ কেমন দেখছেন সেখানকার চিত্র, আর সরকারি নির্দেশনা কতটুকু মানা হচ্ছে সেখানে?
জি ধন্যবাদ আপনাকে। আমি এখানে দাঁড়িয়ে আছি সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায়। আসলে আমি প্রথম দিন এখানে দাঁড়িয়েছিলাম, আসলে এই এলাকাটি ছিল শুনশান নীরবতা, কোনো যানবাহন ছিল না, জনমানুষ ছিল না। কিন্তু আজকে চতুর্থ দিনে এসে আসলে অসংখ্য মানুষ রাস্তায় নেমেছে। বলতে গেলে আসলে সেই নীরব শহর 4 দিনে এসে সরব হয়ে উঠেছে। আমরা সকালে আসলে কিছু সংখ্যক যানবাহন কম ছিল, কিন্তু সমস্যা বেলা বাড়ার সাথে সাথে এখন পুরো যানবাহনে পরিপূর্ণ হয়ে উঠেছে সিলেট নগরী। আপনারা দেখতে পাচ্ছেন আসলে অসংখ্য মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, অসংখ্য মানুষ হাঁটছেন। আসলে কারোর স্বাস্থ্যবিধি নাই কিংবা তাদের মনিটরিং করার মতো মানুষও আসলে এই শহরে নাই। আমরা দেখতে পেয়েছি আসলে কিছু সংখ্যক পুলিশ মাঝে মাঝে কোথাও টহল দিচ্ছে এবং তারা মনিটরিং করছে কিংবা কাউকে জরিমানাও করছে, এরকম অবস্থা। কিন্তু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তেমন কোনো এই অভিযান কিংবা সেরকম কোনো লকডাউন বাস্তবায়নে সেরকম কোনো আমরা তেমন কিছু লক্ষ্য করা যায়নি। এরকম হচ্ছে সিলেটের অবস্থা। মোট কথা হচ্ছে আসলে আর এর আগ পর্যন্ত আসলে সাধারণ মানুষ কিংবা যানবাহন নামেনি। আজকে কিন্তু যানবাহনগুলো ছোট ছোট যে যানবাহন সেগুলো আসলে রাস্তায় নেমেছে, অর্থাৎ কেউ আসলে লকডাউন মানছে না। আগামী দিনে যদি এরকম অবস্থা থাকে তাহলে আসলে লকডাউন একদম এই ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে। এই হচ্ছে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ ভিডিওতে আপনার কাছে। রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, লকডাউনের খবর জানতে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ রাসেল। বাংলাদেশ সরকারের 50 বছর পূর্তি আজ, ঐতিহাসিক মুজিবনগর দিবস। এদিন মেহেরপুরের বৈদ্যনাথ তলা বা মুজিবনগরের শপথ নেন দেশের প্রথম অস্থায়ী সরকারের মন্ত্রিপরিষদ। অর্ধশত বছর পরও চাওয়া পাওয়ার হিসেব নিকেশে নানা আক্ষেপ রয়েছে বীর সৈনিকদের। এক বিবৃতিতে 30 লাখ শহীদ ও 2 লাখ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময় হলেও সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। 17 এপ্রিল 1971 মেহেরপুরের বৈদ্যনাথ তলা বা মুজিবনগরে শপথ নেয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের মন্ত্রিপরিষদ। পাকিস্তান কারাগারে বন্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে গঠিত মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পড়ে সৈয়দ নজরুল ইসলামের কাঁধে। ইউসুফ আলী সাহেব শপথ পাঠ করলেন, বঙ্গবন্ধুকে প্রেসিডেন্ট করে, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি করে, তাজউদ্দিন সাহেবকে প্রধানমন্ত্রী করে শপথ হলো। এখানে ছিল যে বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি, উনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। দেশি বিদেশি প্রায় 50 জন সাংবাদিকের উপস্থিতিতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান। পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। বৈদ্যনাথ তলার নাম রাখা হয় মুজিবনগর। আমার জীবনের শ্রেষ্ঠ দিন এই মুজিবনগরের আম্র কাননে উপস্থিত ছিলাম। গণপরিষদের সদস্য পৃথিবীর ইতিহাসে বিরল, যে গণপরিষদের সদস্যকে সাথে নিয়ে আমরা সেদিন মুজিবনগরে আমাদের স্বাধীনতার প্রথম সরকার শপথ গ্রহণ করেছিল। মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশে বিদেশে এই যুদ্ধের পক্ষে জনমত গঠনে কাজ করে মুজিবনগর সরকার। ফলাফল 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। শপথ অনুষ্ঠানের জায়গায় রয়েছে স্মৃতিসৌধ সহ 80 একর জায়গা জুড়ে মুজিবনগর কমপ্লেক্স, যার মূল আকর্ষণ প্রায় 400 ভাস্কর্য। মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন আনসার সদস্যরা। সেই স্মৃতি স্মরণ করে গর্ববোধ করেন তারা। রয়েছে আক্ষেপও। আমরা 12 জন ওখানে আনসার গার্ড অব অনার প্রদান করে আবার আমরা ওই ক্যাম্পে, আমাদের যে ক্যাম্প ছিল ইপিআর ক্যাম্প, ওই ক্যাম্পে আমরা আবার পুনরায় ঘুরে যাই। দুঃখের বিষয়, আমাদের এখানে যে ভাস্কর্য করেছে, ভাস্কর্যের বেলায় 8 জনে করেছে, কারোর নাম টাম লিখেনি। সবকিছু মিলিয়ে স্বাধীনতার এই ঐতিহাসিক স্থানকে সংরক্ষণের জন্য রয়েছে নানা আয়োজন, যা দিনে দিনে পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হচ্ছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। হেফাজত, জামায়াত, বিএনপি এরা এক এবং অভিন্ন। এই ধর্ম ব্যবসায়ী যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে এই দেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায়, তাদেরও
আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে এক অনুষ্ঠানে হানিফ এসব কথা বলেন। এ সময় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর মুজিবনগরে নির্মিত শেখ হাসিনা মঞ্চে দাঁড়িয়ে জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন দলীয় পতাকা এবং মাহবুবুল আলম হানিফ জাতীয় পতাকা উত্তোলন করেন। সাথে ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, জেলা প্রশাসক মনসুর আলম খান এবং পুলিশ সুপার SM মুরাদ আলী। এই ধর্ম ব্যবসায়ী এবং যারা এই দেশের রাষ্ট্র সম্পদ ধ্বংস করে এই রাষ্ট্রকে ব্যর্থতায় পরিণত করতে চায়, তাদেরকেও আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এদেরকে আমরা বিষ দাঁত উপরে ফেলে দিই। এই বাংলাদেশের আমরা কণ্ঠমুক্ত করে আমরা জনতা শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। দেশ সংবাদের সময় হলো আরেকটি বিরতির সঙ্গে আরেকবার স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে ঢুকতে না দেওয়া এবং মন্ত্রীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা সাজানো নাটক বলে অভিযোগ করে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রশিদ মঞ্জুর বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, শুক্রবার রাতে মন্ত্রীর বাড়িতে ককটেল হামলা ও 3টি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনাটি সম্পূর্ণ নাটক। তারা অবিলম্বে মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। তীব্র প্রতিবাদ জানাই কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমরা কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এটাও বলে দিচ্ছি যে ওবায়দুল কাদের তো এলাকায় আসবে, উনি এলাকার সংসদ সদস্য। আমরা কোম্পানিগঞ্জের মানুষ আব্দুল কাদের মির্জাকে এখানে প্রতিহত করব। লকডাউনে শ্রমজীবী মানুষের জন্য অর্থ বরাদ্দ ও রেশনিংয়ের দাবিতে বরিশালে রিকশা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে সকাল 11টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে এই রিকশা মিছিল শুরু হয়। জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে রিকশা মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সদস্যরা। এ সময় বক্তারা লকডাউনে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ ও রেশনিংয়ের দাবি জানান। সমাবেশ শেষে বঙ্গবন্ধু উদ্যান থেকে বের হওয়া একটি বিশাল রিকশা মিছিল নগরীর সদর রোড, হাসপাতাল রোড, CNB রোড এবং বান্দর রোড হয়ে ফের বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়। দৈনিক জনকণ্ঠের সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহিনের বিরুদ্ধে বিজিবির দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে লালমনিরহাটের সাংবাদিকরা। দুপুরে জেলার মিশন মোড়ে মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহিনকে মিথ্যা অভিযোগে আটকের পর মারধর করে ফেন্সিডিল দিয়ে কোমরে রশি বেঁধে থানায় চালান করে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করেছে বিজিবি। আমরা কর্মরত জেলার সাংবাদিকরা জড়িত বিজিবি সদস্যদের শাস্তি দাবি জানাচ্ছি। বৃহস্পতিবার রাতে পেশাগত দায়িত্ব পালন করতে সদরের কুলাঘাট সীমান্তে গেলে সম্পূর্ণ আক্রোশের বশবর্তী হয়ে তাকে আটক করা হয়। এর আগে চোরাচালান রোধে বিজিবির ভূমিকা নিয়ে জনকণ্ঠে একাধিক খবর প্রকাশ করায় বিজিবি ক্ষিপ্ত হয়, আর এ কারণেই ফেন্সিডিল দিয়ে তাকে আটক দেখানো হয়। পরে শুক্রবার বিকেলে জামিনে মুক্তি পান সাংবাদিক শাহিন। কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন ঢালচরের নদী তীরে অবস্থানরত একটি যাত্রীবাহী ছোট লঞ্চ ডুবে গেছে। অপরদিকে ভোলার মেঘনা নদীর জোরখালা এলাকায় একটি পাথরবাহী ভলগেট ডুবে যায়। তবে লঞ্চ ও ভলগেট ডুবির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার ভোরে এই ঘটনা ঘটে। ঢালচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ SI নজরুল ইসলাম জানান, শনিবার ভোরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে তীরে বাঁধা থাকা লঞ্চটির উপরের অংশ উড়িয়ে নিয়ে যায় এবং পরে লঞ্চটি ডুবে যায়। স্থানীয়রা লঞ্চটিকে বেঁধে রাখে। লঞ্চটি ঢালচর থেকে মানুষ ও মালামাল নিয়ে চরফ্যাশন যাতায়াত করত। অপরদিকে কিশোরগঞ্জ থেকে পাথর নিয়ে আসা MV JRB নামের একটি ভলগেট ভোলার জোরখাল এলাকায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে নিখোঁজ হয়ে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় প্রায় কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে লঞ্চ ও ভলগেট কর্তৃপক্ষ দাবি করেছে। সংবাদে নিচ্ছে আরেকটি বিরতির সঙ্গে থাকুন।
আর একবার স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। রাজশাহীতে বেড়েছে মাছের আঁশের কদর। বাজার থেকে গড়ে প্রতিদিন প্রায় 1 মণ আঁশ সংগ্রহ করা হচ্ছে। তবে রাজশাহী থেকে সরাসরি রপ্তানির সুযোগ না থাকায় ভালো দাম পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। এই ব্যবসার প্রসার ঘটাতে চেয়েছেন সরকারি সহায়তা। রাজশাহী থেকে কাজী সাহাদের প্রতিবেদন। যে মাছের আঁশ ছাড়িয়ে ফেলে দেওয়া হতো এখন তারই কদর বেড়েছে। এক সময়ের আবর্জনার আঁশ খুলেছে অতিরিক্ত আয়ের পথ। মাছের আঁশ সংগ্রহের পর ধুয়ে রোদে শুকিয়ে বাজারজাতের উপযোগী করে তুলছেন ব্যবসায়ীরা। একসঙ্গে কয়েক মণ আঁশ জড়ো করা হয়। এরপর আঁশ কিনতে ঢাকা থেকে রাজশাহীতে আসেন পাইকারি ক্রেতারা। আঁশগুলি আমাদের এক জায়গায় রাখার পরে শুকিয়ে দিয়ে আমাদের কাছে আবার ঢাকা পাঠিয়ে এসে আপনার কিনে সংগ্রহ করে। এখন আমাদের কাছে 30, 40, 35 কেজি লিছে। তো যে মানুষকে যে হিসাবে টাকা গেলে দিই, এখন বর্তমান লোকসান চলছে। করোনা পরিস্থিতির কারণে আঁশের দাম আগের মতো পাচ্ছেন না ব্যবসায়ীরা। আগে প্রতি কেজি আঁশ 80 থেকে 100 টাকায় বিক্রি হলেও এখন মাত্র 30 থেকে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চাহিদা থাকলেও রাজশাহী থেকে সরাসরি রপ্তানির সুযোগ না থাকায় ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। আমাদের এখানে আঁশ যেগুলা আমাদেরকে দিয়ে যায়, ঢাকার পার্টিরা নিয়ে যায়, কিন্তু এখানে যদি আমাদের মৎস্য কর্মকর্তারা যদি উদ্যোগ নেয় তো সরকারিভাবে সরকারেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে। জাপান, থাইল্যান্ড ও ইতালি সহ বিভিন্ন দেশে মাছের আঁশের চাহিদা আছে। রাজশাহীতে এ ব্যবসা নতুন হলেও খুব শিগগিরই এর প্রসার ঘটবে বলে মনে করেন এই কর্মকর্তা। এখানে যারা এই কাজগুলো করে তাদের সাথে যোগাযোগ রাখছি, তাদেরকে আরেকটু মানসম্মত উপায়ে কীভাবে আইসটাকে প্রিজার্ভ করা যায় সেই বিষয়ে তাদের সাথে কথা বলছি। আমরা আশা করছি এটি খুব তাড়াতাড়ি বা খুব বেশি দিন লাগবে না এটিকে আরও বিকশিত হতে। ক্যাপসুলের ক্যাপ, উন্নত মানের প্রসাধন সামগ্রী ও ফুড সাপ্লিমেন্ট তৈরিতে ব্যবহার হয় মাছের আঁশ। রাজশাহী থেকে প্রতি মাসে প্রায় 30 মণ আঁশ ঢাকায় যায়। কাজী সাহেব, নিউজ 24, রাজশাহী। করোনার মহামারীতে কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকায় মাশরুম চাষ করে বেশ সাড়া ফেলেছে যুবক আমিনুল ইসলাম মিলন। উত্তরের এই জনপদে মাশরুম চাষ করে সাফল্য পাওয়ায় অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন। মাশরুম বাজারজাত করা এবং মাশরুমের উপকারিতা প্রচার বৃদ্ধি পেলে জেলার অর্থনৈতিক উন্নয়ন মাশরুম বড় ভূমিকা রাখবে বলে অভিমত বিশিষ্টজনদের। হুমায়ুন কবির সূর্যর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারির ঝাড় সড়ক কাটা গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম মিলন করোনার প্রভাবে চাকরি হারিয়ে মাশরুম চাষ শুরু করেন। প্রায় 1.25 লাখ টাকা খরচ করে অবকাঠামো তৈরি করে শুরু করেন মাশরুম চাষ। তার দাবি প্রথম চালানে 80,000 টাকার মাশরুম বিক্রি করেছেন তিনি। তো আমার এইখানে 650 খড়ের বেড আছে, এমনকি আরও গরমের জন্য 500 বেড আমার রেডি হয়ে গেছে। তো এইখানে আমার সব খরচ মিলিয়ে, মানে স্থায়ী খরচ, এই ঘর মিলিয়ে সব কিছু মিলিয়ে আমার 1 লাখ টাকার উপরে খরচ। তো 70,000 টাকার উপরে আমার এ পর্যন্ত সেল হয়ে গেছে। মাশরুম একটি মৃতজীবী ছত্রাক জাতীয় উদ্ভিদ। এর মধ্যে রয়েছে আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন এবং মিনারেল সহ বিভিন্ন পুষ্টিগুণ, যা চাষে আর্থিক লাভবান সহ বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি হয়। এই যে মাশরুম চাষ করছে, এখন মনে করেন যে আমরাও নিয়ে খাইছি, ভালো সুস্বাদ লাগছে। ঢাকা, রাজশাহী বিভিন্ন এলাকার লোকজন এখানে এসে মাশরুম কিনছে, তারা নিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এলাকার উন্নয়ন হচ্ছে। সরকারি বেসরকারি সহযোগিতা পেলে কুড়িগ্রামে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ সম্প্রসারিত হবে জানালেন সুশীল সমাজের প্রতিনিধিরা। যে আমাদের কুড়িগ্রামে যদি বাণিজ্যিক উপায়ে এই মাশরুম চাষ করা যায় তাহলে আমাদের এই অঞ্চলের জনসাধারণ তথা দেশের মানুষ এই মাশরুম খেতে পারবে এবং আমাদের জনস্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত উপকারী। লাভ ও আত্মকর্মসংস্থান তৈরি হওয়ায় জেলার অনেকেই এখন মাশরুম চাষে উদ্বুদ্ধ হচ্ছেন জানালেন এই কৃষি কর্মকর্তা। একটা মাশরুম স্পন থেকে 2.5 থেকে 3 মাস পর্যন্ত ফলন পাচ্ছেন এবং এই লাভজনক সবজি আবাদ দেখে আশেপাশের কৃষকরা এটা উদ্বুদ্ধ হচ্ছেন এবং নতুন করে ওনার পাশে আরেকজন 500 স্পন দিয়ে আবাদ শুরু করতে যায়। মাশরুম বাজারজাত করা এবং মাশরুমের উপকারিতা প্রচার বৃদ্ধি পেলে দেশের অর্থনৈতিক উন্নয়নে মাশরুম বড় ভূমিকা রাখবে অভিমত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার কৃষি সংবাদ।
দিনাজপুরে লিচুর ফলন তুলনামূলক কম হওয়ায় বেশ দুশ্চিন্তায় পড়েছেন বাগানীরা। তার উপর গেল 2-3 বছর রোজার মাসে লিচু পাকায় বেশ লোকসান গুনতে হয়েছে তাদের। পাশাপাশি একদিকে করোনা, অন্যদিকে ফলন বিপর্যয় নিয়ে বেশ বিপাকেই পড়েছেন তারা। তবে এবার বাজার মূল্য ভালো পেলে ক্ষতি অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন লিচু চাষিরা। নিউজ 24 দেশ সংবাদ এখন এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।